লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন, ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন তাণ্ডব, আকাশে কালো মেঘ, সাগরে ভেসে উঠছে যুদ্ধজাহাজের ছায়া, বেজে উঠেছে যুদ্ধের দামাম। লাতিন আমেরিকার বুকে এবার যেন নতুন আগ্রাসনের মোহরা। ভেনেজুয়েলার উপকূলে এসে ভিড়েছে 3টি মার্কিন যুদ্ধজাহাজ। এর সঙ্গে আছে গোয়েন্দা বিমান, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং গাইডেড মিসাইল ক্রুজার। প্রায় 4000 মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্র বলছে এটাই তাদের শক্তি প্রদর্শন, কিন্তু ফিনিক্সের মতো জেগে উঠছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন, ক্ষমতায় আসার পর তিনি বহু যুদ্ধ থামিয়েছেন। প্রচারে একথাই গর্বের সঙ্গে বলেছেন তিনি, কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। ভেনেজুয়েলার দিকে তাক করেই যেন তার নতুন যুদ্ধযাত্রা শুরু। আর এই হুমকি শুধু আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার দ্বন্দ্ব নয়, এর মধ্যে জড়িয়ে পড়েছে আরও 2টি মহাশক্তি, ইরান ও রাশিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের আস্থাভাজন বন্ধু। তাই মার্কিন আগ্রাসন মানে শুধু লাতিন আমেরিকা নয়, গোটা বিশ্বের ভূ রাজনীতির দাবার বোর্ড কেঁপে ওঠা। মাদুরোর জবাব, 45 লাখ মিলিশিয়া মাঠে আমেরিকার হুমকিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পিছপা হননি, বরং হুঙ্কার দিয়েছেন দেশের আকাশ, ভূমি আর সাগর রক্ষা করবেন তিনি। ঘোষণা দিয়েছেন 45 লাখের বেশি সশস্ত্র মিলিশিয়া সদস্য প্রস্তুত আছে। যুদ্ধ যদি আসে তারা লড়বে শেষ রক্তবিন্দু পর্যন্ত। আরেকদিকে যুক্তরাষ্ট্র মাদুরোর মাথার জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে দিয়েছে। তাকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করছে তারা, কিন্তু মাদুরো জানেন এটা আসলেই ক্ষমতা দখলের ষড়যন্ত্র। চীনের শক্ত বার্তা। শি জিনপিং এর চীন এ ঘটনার পর সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। জাতিসংঘ সনদের কথা টেনে বলেছে, কোনো দেশের সার্বভৌমত্ব ভাঙা যাবে না। ভেনেজুয়েলাকে চাপ দিয়ে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী। চীনের বিশেষজ্ঞরা বলছেন আসল কারণ তেল। ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার এখন যাচ্ছে চীনের হাতে। যুক্তরাষ্ট্র সেই পথ আটকে দিতে চায়। এ কারণেই ভেনেজুয়েলার দিকে বন্দুক তাক করছে তারা। আরও মাদুরো জানান কারা তার পাশে। জনসম্মুখে তিনি চীনের প্রযুক্তির প্রশংসা করেছেন। তার এই চীন বন্দনা নিঃসন্দেহে আমেরিকার শরীরে আরও আগুন ধরিয়ে দিয়েছে। বিশ্লেষণ, দাবার বোর্ডে নতুন যুদ্ধ। প্রশ্ন এখন একটাই, চীন কি সরাসরি ভেনেজুয়েলার পাশে দাঁড়াবে? বিশ্লেষকরা বলছেন আমেরিকার এই তৎপরতা লাতিন আমেরিকায় নতুন সংঘাত ডেকে আনবে, আর এই সংঘাত আরও কাছে টেনে আনবে শি জিনপিং ও নিকোলাস মাদুরোকে। ভেনেজুয়েলা শুধু লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ নয়, বরং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক প্রতিরোধের প্রতীক। তাই দক্ষিণ ক্যারিবীয় সাগরের উত্তাল ঢেউয়ের নিচে আজ লুকিয়ে আছে এক নতুন যুদ্ধের পূর্বাভাস। আগুন কি ছড়াবে বিশ্বজুড়ে? মার্কিন যুদ্ধজাহাজ ইতিমধ্যে দিগন্তে। মাদুরোর মিলিশিয়ারা বন্দুক হাতে প্রস্তুত। চীন ও রাশিয়া তাকিয়ে আছে মাঠে নামার সংকেতের দিকে। লাতিন আমেরিকার মাটিতে কি নতুন এক বিশ্বযুদ্ধের আগুন জ্বলতে যাচ্ছে? চীনের পারমাণবিক শক্তি। পশ্চিমা বিশ্ব এখন সতর্ক। বিশ্বের নিরাপত্তা যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন চীন শুধু প্রচলিত সামরিক শক্তি নয়, দ্রুতগতিতে তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ও সক্ষমতা বাড়াচ্ছে। এবার শুধু সতর্ক থাকা নয়, সতর্ক হওয়াও অপরিহার্য। মার্চে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন কৌশলগত কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুত রাখতে চাইছেন। এজন্য চীন স্থল, আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যুদ্ধক্ষেত্রে যে হুমকি তৈরি হচ্ছে তা কেবল আঞ্চলিক নয়, গভীর আন্তর্জাতিক প্রভাব ফেলতে পারে। চীনের প্রতিরক্ষা নীতি। চীন বারবার ঘোষণা করেছে প্রথমে ব্যবহার নয়। যেখানে পারমাণবিক অস্ত্র নেই সেখানে আক্রমণ হবে না, এমনকি হুমকিও দেওয়া হবে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে পারমাণবিক যুদ্ধ জয়লাভের পথ নয় এবং তারা কেবল আত্মরক্ষার জন্য পারমাণবিক কৌশল অনুসরণ করছে। কিন্তু পেন্টাগনের রিপোর্ট ভিন্ন চিত্র দেখায়। যদি চীনের পারমাণবিক বাহিনী বা কমান্ডকে হুমকি দেওয়া হয় বা তাইওয়ানের প্রচলিত যুদ্ধে চীনা কমিউনিস্ট শাসনের অস্তিত্ব হুমকির মুখে আসে, তবে চীন প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। অর্থাৎ প্রকাশ্য শান্তি নীতি থাকলেও বাস্তবে একটি অপ্রত্যাশিত আঘাত সম্ভাবনা লুকিয়ে আছে।
সংখ্যায় চীন। বর্তমানে চীনের হাতে প্রায় ৬০০টি ওয়ারহেড, ৩৫০টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো তৈরি হচ্ছে। স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের ৭১২টি লঞ্চার আছে, এর মধ্যে ৪৬২টি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। পিপলস লিবারেশন আর্মি PLA রোড মোবাইল লঞ্চারও গড়ে তুলছে, যা ক্ষিপ্র গতিতে হামলা চালাতে সক্ষম। চীনের অনেক লঞ্চার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি, যা মূলত আঞ্চলিক উদ্দেশ্যে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই দ্রুত সম্প্রসারণ এবং আধুনিকীকরণ যে কোনো মুহূর্তে বড় হুমকিতে রূপ নিতে পারে। পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালের মধ্যে চীনের কার্যকরী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবে। রাতের আকাশে ক্ষেপণাস্ত্রের ট্রেইল, বিস্ফোরণের আগে ধোঁয়া, দূরে শীর্ষস্থানীয় শহরের আলো। চীনের আধুনিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি শান্তির প্রতীক নয়, বরং সামরিক প্রভাবের সিলুয়েট। মার্কিন ও আন্তর্জাতিক গোয়েন্দারা সতর্ক, বিশ্লেষকরা ব্যস্ত এবং বিশ্বের চোখ কেবল একদিকে। চীনের পারমাণবিক ক্ষমতা কেবল সংখ্যা নয়, বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার হুক। প্রথমে ব্যবহার নয় নীতি শৃঙ্খলহীন হলেও হুমকি সৃষ্টি করছে। একটি ছোট ভুলের পরিণতি হতে পারে অপ্রত্যাশিত। বিশ্ব এখন প্রস্তুত নয় শুধুমাত্র রণক্ষেত্রে, বরং কূটনৈতিক মঞ্চেও। সময় বলবে এই পারমাণবিক দৌড়ে কার জয় হবে, কার পরাজয়। আমেরিকা এবং ইরানের সম্পর্ক বিশ্বের সবচেয়ে জটিল এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি। এই দুটি দেশের মধ্যে ৪১ বছর ধরে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। দুই সুপার পাওয়ার একাধিকবার যুদ্ধের দ্বারপ্রান্তে চলেও আসে। ২০২০ সালের শুরুর দিকে এক বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন আমেরিকা ইরানের একজন মেজর জেনারেলকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতের মূল কারণগুলো বোঝার জন্য এর ইতিহাসের দিকে তাকাতে হবে। ২০ শতকের শুরুতে ব্রিটিশরা ইরানি তেল আবিষ্কার করে। ব্রিটিশরা ইরানকে মাত্র ১৬% মুনাফা দিয়ে একটি কোম্পানি গঠন করে, যা থেকে বেশিরভাগ লাভ তারাই নিত। ১৯৫১ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই কোম্পানিকে জাতীয়করণ করেন। এর ২ বছর পর ১৯৫৩ সালে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA মিলে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেকের সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে একনায়ক হিসেবে বসিয়ে দেয়। শাহের শাসনকালে ইরান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে, কিন্তু শাহের স্বৈরাচারী নীতি, পশ্চিমা বিশ্বের প্রতি তার আনুগত্য এবং দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের কারণে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। ১৯৭৯ সালে ইরান জুড়ে গণবিপ্লব শুরু হয় এবং শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং আধুনিক ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়। এই নতুন সরকার ছিল আমেরিকার ঘোর বিরোধী। ১৯৭৯ সালের নভেম্বরে ইরানি বিপ্লবীরা তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে ৫২ জন আমেরিকানকে জিম্মি করে। আমেরিকা জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এই ঘটনার পর আমেরিকা ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর ১৯৮০ সালে ইরাক ইরানের ওপর আক্রমণ করলে ৮ বছরব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়। আমেরিকা তখন ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে। এই সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটে, যেমন পারস্য উপসাগরে একটি আমেরিকান ফ্রিগেট ইরানি মাইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যার প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালায়। এছাড়াও ১৯৮৮ সালে আমেরিকান নৌবাহিনী ভুলবশত একটি ইরানি যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে ২৯০ জন মানুষ মারা যায়। ২০০০-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়ে। ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে, যার ফলে উত্তেজনা কিছুটা কমে। কিন্তু ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৯ সালের শেষ দিকে এবং ২০২০ সালের শুরুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে রকেট হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হন। এর জবাবে আমেরিকা ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায়। এরপর ৩ জানুয়ারি ২০২০ সালে আমেরিকা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে ২টি আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সৌভাগ্যবশত এই হামলায় কোনো আমেরিকান নিহত হয়নি এবং উভয় পক্ষই যুদ্ধ এড়াতে সক্ষম হয়। এই ঘটনার পর ইরান ভুলবশত একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করে, যাতে ১৭৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। গত জুনে ইসরায়েল ইরানে হামলা করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় করে। জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। এরপরই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। সৌদি আরবের স্বপ্নে হুথিদের আঘাত। লোহিত সাগরের বন্দর কি এবার অচল? মধ্যপ্রাচ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক স্বপ্ন দেশের তেল নির্ভরতা কমিয়ে এক বৈচিত্র্যময় আধুনিক অর্থনীতি গড়ে তোলা। তার এই স্বপ্নের নাম ভিশন 2030। এই স্বপ্নের কেন্দ্রে ছিল লোহিত সাগর উপকূলকে ঘিরে বিশাল সব প্রকল্প, যেমন বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক বন্দর এবং শিল্পাঞ্চল গড়ে তোলা। কিন্তু যুবরাজের সেই স্বপ্নের ওপর যেন কালো মেঘের ছায়া ফেলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা। এই হামলা লোহিত সাগরের বাণিজ্য পথকে এতটাই বিপজ্জনক করে তুলেছে যে সৌদি আরবের বন্দরগুলো এখন কার্যত অচল হয়ে পড়েছে। 2014 সালে চালু হওয়া সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কিং আবদুল্লাহ বন্দর। এই বন্দরটি মূলত ট্রান্সশিপমেন্টের জন্য পরিচিত ছিল। বড় জাহাজ থেকে পণ্য নামিয়ে ছোট জাহাজে তুলে অন্য গন্তব্যে পাঠানোই ছিল এর প্রধান কাজ। কিন্তু হুথিদের হামলার পর এই বন্দরের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2023 সালে এই বন্দরে যেখানে 188টি কন্টেইনারবাহী জাহাজ এসেছিল, 2024 সালে তা কমে দাঁড়ায় মাত্র 59টিতে, প্রায় 70% পতন। চলতি বছরেও পরিস্থিতি একই রকম। এই বন্দর এখন এতটাই লোকসানে চলছে যে মালিকরা চাইলেও এটি বিক্রি করতে পারছেন না। বন্দরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে ঘুরে যাচ্ছে। এতে তাদের পথ লম্বা হলেও তারা হুথিদের হামলার ঝুঁকি এড়াতে পারছে। এই কারণে কিং আবদুল্লাহ বন্দরের ট্রান্সশিপমেন্ট ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। সৌদি আরবের অন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর জেদ্দা ইসলামিক বন্দর এর অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানেও জাহাজ চলাচল কমেছে, যদিও কিং আবদুল্লাহ বন্দরের মতো এতটা তীব্র প্রভাব পড়েনি। এর কারণ হলো জেদ্দা বন্দর মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জন্য আমদানি পণ্যের প্রবেশপথ, তাই ট্রান্সশিপমেন্টের ওপর এর নির্ভরতা কম। কিন্তু পরিস্থিতি এমন যে এশিয়া থেকে আসা অনেক কন্টেইনারবাহী জাহাজ এখন সৌদি আরবের পূর্ব উপকূলের দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দরে ভিড়ছে। এক কর্মকর্তা জানান, দাম্মাম এখন তুলনামূলকভাবে নিরাপদ। এই পুরো ঘটনাটি যুবরাজ সালমানের ভিশন 2030 এর জন্য এক বড় ধাক্কা। লোহিত সাগর উপকূলকে ঘিরে তার যে স্বপ্ন ছিল তা হুথিদের হামলায় কার্যত হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভিশন 2030 এর সাফল্যের জন্য লোহিত সাগর উপকূলের উন্নয়ন অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি তেল গ্যাসের বাইরে অর্থনৈতিক বৈচিত্র্য আনার একটি প্রধান উপায়। এখানে এক নাটকীয় মোচড় আসে যখন দেখা যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরায়েলের দিকে মনোযোগ দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন তারা সমুদ্রপথে হামলা বন্ধ রেখেছিল, কিন্তু ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করলে হুথিরা আবার হামলা শুরু করে। এই গ্রীষ্মে তারা গ্রিসের 2টি জাহাজ ডুবিয়ে দেয়, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে আরও বেশি সতর্ক করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করলেও সৌদি আরব তাকে অনুরোধ করে মে মাসের উপসাগর সফরের আগে হামলা বন্ধ করতে। মিশরের গোয়েন্দা কর্মকর্তারাও মার্কিন কর্মকর্তাদের বলেছেন, হুথিদের থামানোর একমাত্র উপায় হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি। অর্থাৎ হুথিদের এই হামলার মূল কারণ রাজনৈতিক, সামরিক নয়। এর সমাধানও সামরিকভাবে সম্ভব নয়। সৌদি আরবের জন্য এটি এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে যুবরাজের স্বপ্নের প্রকল্প, অন্যদিকে হুথিদের হামলা। এই পরিস্থিতি কি যুবরাজের স্বপ্নকে পুরোপুরি ভেঙে দেবে, নাকি এর থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে বের করা সম্ভব হবে? এটাই এখন মধ্যপ্রাচ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।